নমস্কার, শুরু করছি খবর ননস্টপ। এবং সকাল থেকে আমরা যে খবরে রয়েছি, সুপ্রিম কোর্টের কড়াকড়ি সার, রাজ্যে ফের একের পর এক অ্যাসিড হামলার ঘটনা। তারকেশ্বর এবং তেহট্টেই অ্যাসিড হামলা জড়িয়ে মহিলার মৃত্যু, কালনাতেও অ্যাসিড হানা। কি কারণে এই সামাজিক ব্যাধি বাড়ছে, এ নিয়ে এখন আমাদের বিশেষ সেগমেন্ট অ্যাসিড আতঙ্ক। জীবনযুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন তারকেশ্বরের অ্যাসিড হামলায় আক্রান্ত ওই মহিলা। গত 24শে জুলাই ভোর রাতে জ্যোৎস্না দাসের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। মগে করে অ্যাসিড ঢেলে মারার চেষ্টা করা হয়। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন জ্যোৎস্না দেবীর ছেলে। তারপর থেকেই জখম জ্যোৎস্না দেবী এবং তার ছেলেকে এমআর বাঙুরে ভর্তি করা হয়েছিল। আজকে সকালে মৃত্যু হয়েছে জ্যোৎস্না দেবীর। মৃত্যুর আগে শেষ জবানবন্দিতে জ্যোৎস্না দেবী কি জানিয়েছিলেন, আসুন একবার শুনে নিই। লোক আমাকে ফলন করেছে, দুদিন আগে আমার ভাই তালা ভেঙে চুরি করেছে। তিনজন ছিল, নুরো ছিল, মামা ছিল, খ্যাপা বলে নাম। এটা মামা করেছে, খ্যাপা করেছে, নুরো করেছে। বামা খ্যাপা নুরো। হ্যাঁ, এক মাস আগে ঝগড়া হয়েছিল। এক মাস আগে ফালতু ফালতু ঝামেলা নিয়ে আমাকে বলেছিল যে তোকে মেরে দেবো। আচ্ছা, তোকে মেরে দেবো, তোকে এখানে বাস করতে দেবো নি। সরাসরি চলে যাচ্ছে এমআর বাঙুরে। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন পরিবারের লোকজনের সঙ্গে। মৌমিতা, আমরা শুনলাম মৃত্যুর আগে শেষ জবানবন্দি এবং তিনজনের নাম উল্লেখ করে গিয়েছেন, তাকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছিল যে তাকে মেরে ফেলবে তারা। পরিবারের লোকেরা কি বলছেন আজকে যখন এই মর্মান্তিক পরিণতি হয়ে গেল? দেখো কোয়েল, নিঃসন্দেহে একটা মর্মান্তিক পরিণতি এবং বলার অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে পরিবারের যারা রয়েছেন, জ্যোৎস্নার বোন, জ্যোৎস্নার মা, দুই ভাই, মামি, তারা সকলেই কিন্তু এক বাক্যে চাইছেন এই পরিবারের শাস্তি। এবং আপনার কাছ থেকে জানতে চাইবো যে ঠিক কী ঘটনা ঘটেছিল সেদিন রাত্রিরে। আমার দিদি বাড়িতে ঘুমিয়ে থাকে, ঘুমন্ত অবস্থায় এলিভেটরের চালে ঢিল মারে এবং দরজায় ধাক্কা মারে। মারার পরে তারপরে ওনার ছেলেকে নিয়ে বলছে চ তো বাইরেকে, দরজায় ঢিল মারছে কি চালে ঢিল মারছে, চ বেরিয়ে দেখিছ তো। মা আর ছেলে দুজনেই বেরোয়, দরজা খুলে বেরোবার সঙ্গে অ্যাসিড মুখে মারা হয়। মা আর ছেলে দুজনেরই ক্ষতি হয়, দুজনেরই ক্ষতি হয়। ছেলেটাকে আমরা চিনি, ছেলেটার নাম হচ্ছে নূর আলী, শেখ নূর আলী, পাশের গ্রামেরই ছেলে আমাদের। কেন ওরা অ্যাসিড অ্যাটাকটা করলো, কেন অ্যাসিড মারলো? অ্যাসিডটা মেরেছে অনেক দিন থেকে একটা সম্পর্ক রাখতে চেয়েছে, সেই সম্পর্কটা আমার দিদি রাখতে চায়নি। প্রায় ঝগড়া করতো, প্রায় মারার হুমকি দিত, বলতো মা ঘর ভেঙে তাড়িয়ে দেবো, মারবো, মুখ করবো, তুমি করবো। আমরা গরিব মানুষ, আমরা এতটা বুঝি না যে সত্যি সত্যি কি মারবে, মানুষ বললেই কি মারে, আমরা অতটা বুঝি না। তো সেদিন রাত্রে হঠাৎ করে রাত 1টার সময় এরকম ঘটনাটা ঘটে যায়। কি করতো ওরা? ওরা কি আপনার বোনকে কোনো রকম, আপনি বলছিলেন যে প্রস্তাব দিত, কি ধরনের প্রস্তাব? থাকতে হবে, সম্পর্ক একটা রাখতে হবে, সেইভাবে হয়তো প্রস্তাবটা দিত। আমার দিদি সেটা রাজি হয়নি। এই ধরনেরই মিলেমিশে থাকতে হবে, আমার দিদি তো মিলেমিশে থাকতে চায় না। মিলেমিশে থাকতে হবে মানে? মিলেমিশে সম্পর্ক রাখতে হবে একটা, সেই জন্য আমার দিদি সেটা রাজি হয়নি, সেই কারণে এটা ঘটেছে। সেই সময় যখন উনি এরকমভাবে ওরা উত্ত্যক্ত করছিল, বিরক্ত করছিল, প্রশাসনকে জানানো হয়েছিল বা কাউকে জানানো হয়েছিল? আমাদের কয়েকটা পাড়ার কমিটি পার্টিদের সাথে ঘুরতো কয়েকটা ছেলে, তারাকে বলেছিলাম যে এরকম দেখ গালাগালি করে টন্টিটকারি মারে, পেঁচি পেঁচি ফলো নেয়, তো তোরা একটা ব্যবস্থা কিছু কর। বলছো একটু একটু মালটাল খেলে ও আমরা হুমকি হামকি দিলে চুপ হয়ে যাবে, আমরা জানি চুপ হয়ে যাবে, ওরা কিছু বললে হয়তো চুপ হয়ে যাবে। সেইটা যে এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে আমরা তো ভাবতে পারিনি। আপনারা এই মুহূর্তে ঠিক কি চাইছেন? আমরা চাইছি আমার দিদি যেহেতু দুনিয়া থেকে ও সরিয়ে দিল, ওরও বেঁচে থাকার কোনো অধিকার নেই, ওরও ফাঁসি হয়ে যাক, এইটুকুনি আমরা চাই। এই নূর আর কি কাজ করে? ও কি এখন এলাকায় রয়েছে? এলাকায় মানে থানায় আছে। থানায় নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, থানায়, তারকেশ্বর থানায় অ্যারেস্ট করে ধরে নিয়ে গেছে ওকে। আর ও কাজ করতো, বাইরে কাজ করে, আর পাড়ায় এসে ও মোস্তানিগিরি দেখায়, খালি ঘুরবে, মাল খাবে, একে মারবো তাকে মারবো, এই করে। এই অ্যাসিড কোথা থেকে পেলো? অ্যাসিডটা ওরা কোথা থেকে পেলো দিদিভাই সেটা আমরা জানি না, যে অ্যাসিডটা কোথা থেকে পেলো সেটা আমাদের পাড়ার ছেলেরা কয়েকটা তদন্ত করছে, কিন্তু খুঁজে পাচ্ছে না যে অ্যাসিডটা ওরা কোথা থেকে জোগাড় করেছিল। অ্যাসিডটা তারা এই মগ, দুটো মগ সেট করে তার মধ্যে ঢেলে পুরো গায়ে ছুঁড়ে দেওয়া হয়েছিল। মেন মেরেছিল মুখটা থেকে সারা শরীরটা পুড়ে গেল, কোমর থেকে পুরোটাই নষ্ট হয়ে গেল, অ্যাসিডটা পুরো পুড়ে গেছে। আপনার দিদির ছেলেদেরও? হ্যাঁ, এই হাতটা পুরো পচে যাচ্ছে, আর এইগুলো
না মমিতা, কোনো কারণে যান্ত্রিক গোলযোগের কারণে আমরা ঠিক স্পষ্ট আওয়াজ শুনতে পাচ্ছি না। বোঝাই যাচ্ছে ঘটনার বর্ণনা দিলেন, ঠিক কি পরিস্থিতি হয়েছিল সেদিন তার বক্তব্য আমরা শুনলাম জ্যোৎস্না দেবীর বোনের কাছ থেকেই। তোমাকে আপাতত অনেক ধন্যবাদ। এবং জ্যোৎস্না দেবীর মা তিনি ঠিক কি জানিয়েছিলেন আসলে আমরা একবার শুনে নিই। কাজ করতে, ওই চাষেরই কাজ করে 5টা ছেলে মেয়েকে খাওয়াতে, আর আমাদের জমি জায়গা তো নেই। মেয়ে ছেলে সে ওই বলতো, বদমাইশের মতন করতো, ও রাজি হয় না বলে এটা এরকম করেছে। বদমাইশি মানে কি বদমাইশি? ওই যে মেয়ে ছেলে জানেন তো, স্বাভাবিক আমার সাথে থাকতে হবে, ও সেটা রাজি হয় না। কুপ্রস্তাব দিয়েছিল? হ্যাঁ, খুব প্রস্তাব দিয়েছিল। এবং আজকে এই মর্মান্তিক পরিণতি দেখলাম আমরা জ্যোৎস্না দেবীর। এবং শুধু যে এই ঘটনা তা নয়, তেহট্টেও অ্যাসিড হামলাতে মৃত্যুর অভিযোগ উঠেছে মুক ও বধির এক মহিলার। যদিও পুলিশের অনুমান যে অগ্নিদগ্ধ হওয়ার কারণে মৃত্যু হয়েছে মহিলার। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে স্পষ্ট হবে আসল ঘটনাটা ঠিক কী। পরিবারের অভিযোগ যে মাসখানেক আগে ধর্ষণের শিকার হন মহিলা। থানাতে অভিযোগ জানানোর পরেও কোনো কাজ হয়নি, অধরাই ছিল অভিযুক্তরা। গতকাল রাতে জানলা দিয়ে ঘুমন্ত মহিলাকে অ্যাসিড ছুঁড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুরুতর আহত ওই অবস্থাতে মহিলাকে ভর্তি করা হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হয়, তাকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। আজকে ভোরবেলাতে মৃত্যু হয় ওই মহিলারও। মহিলার পরিবারের অভিযোগ মাসখানেক আগেই দুষ্কৃতীদের হাতে ধর্ষিত হন ওই মহিলা। থানাতে অভিযোগ দায়ের করেও কোনো কাজ হয়নি। তারপর থেকে চলছিল নানান রকমের হুমকি, চাপ আসছিল অভিযোগ তুলে নেওয়ার জন্য। মহকুমা শাসকের কাছেও অভিযোগ দায়ের করেন মহিলার পরিবার। 1 মাস পরেও অধরা অভিযুক্তরা। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। আমাদের পাড়ায় একটা উৎসব হয়, তার মৎসব দেওয়ার কথা নিয়ে তার সবাই বাড়িতে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারপর আমরা কেস করি, তারপর পুলিশ কোনো অ্যাকশন নেয়। তারপরে আমরা এসডিও দিকে আর এসডিওতে আবেদন জানাই যে এরকম দিদির নামে দিদির যে কেসটা করলাম তার কোনো অ্যাকশন কেন নেয়নি পুলিশ। তার ওই অভিযোগ করার পরে পুলিশ 1 সপ্তাহ পরে পুলিশ এসে ইনকোয়ারি করে গেছে। তার 1 মাস পরে আমার দিদির গায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। অভিযোগ করেছি থানায় কোনো স্টেপ নেয়নি। তারপরে এসডিওতে আর এসডিওতে দুটো পিটিশন জানানোর পরে আবার থানা 15 দিন পর 15 দিন পর গিয়ে ইনকোয়ারি করে। 1 মাসের মাথায় আজকে কালকে শনিবার রাত্রে অ্যাসিড মারা হয়েছে তার গায়ে। বাড়ি কাজ দিয়ে যাইছি, মেরি ফেলবো, খালারা কী করতে পারে দেখে নেবো, যা টাকা পয়সা লাগে থানায় দেবো। হ্যাঁ, এখানে আর তোদের দেবো না, এবার তোরা যাবি, তোদের মারবি, ধরবো, এরকম করে প্রত্যেক দিন হোমগানি দিচ্ছি। অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে কালনার নিশ্চিন্তপুরে। এক্ষেত্রে তারকেশ্বরের মতোই কুপ্রস্তাবে সাড়া না দেওয়াতে অ্যাসিড হামলা। গত 3রা অগস্ট বাড়িতে ঘুমোচ্ছিলেন মহিলা। সেই সময় বাড়িতে চড়াও হয় 4 দুষ্কৃতী। তারাই মহিলার গায়ে অ্যাসিড ছোড়ে। 4 জনের বিরুদ্ধে থানাতে এফআইআর দায়ের হয়েছে, যদিও এখনো পর্যন্ত কোনো অভিযুক্তই ধরা পড়েনি। পুলিশের বিরুদ্ধে তদন্তের গাফিলতির অভিযোগ তুলেছে মহিলার পরিবার। এবং পর এ রাজ্যে একাধিক অ্যাসিড হামলার ঘটনা। জীবনযুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন তারকেশ্বরের অ্যাসিড হামলায় আক্রান্ত মহিলা। নদিয়ার তেহট্টেও অ্যাসিড হামলায় মৃত্যু হয়েছে মুক বধির এক মহিলার। ধর্ষণের অভিযোগ জানানোর পরে তার উপর এই হামলা হয়। কালনার নিশ্চিন্তপুরেও কুপ্রস্তাবে সাড়া না দেওয়াতে অ্যাসিড হামলা হয়েছে আরেক মহিলার ওপর। গত 3রা অগস্ট বাড়িতে ঘুমোচ্ছিলেন মহিলা। সেই সময় বাড়িতে চড়াও হয় তার 4 জন দুষ্কৃতী এবং তারাই মহিলার গায়ে অ্যাসিড ছোঁড়ে। সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। বারবার অ্যাসিড হামলার ঘটনা সেদিকেই ইঙ্গিত করছে। প্রতিক্রিয়া মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখোপাধ্যায়। একটা অসহায়ভাবে এই মর্মান্তিক ঘটনার মোকাবেলা করতে হয় আমাদের, এবং মানে এই একেবারে কি বলবো যে নিষ্ঠুরতম মেরে দেওয়া, ফেলে দেওয়া, ছুঁড়ে মারা না যাতে হতে না পারে চাইতেও বড় ঘটনা হচ্ছে অ্যাসিড যে তাকে জীবন মৃত্যু করে রাখা এবং এরপরে মৃত্যু হওয়া এবং তার এই অসহ্য যন্ত্রণার মধ্যে থেকে তাকে পার করে যেতে হয় এবং যে চিকিৎসা যে সহযোগিতা সেটা নেওয়াও তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যদি কেউ রাজি না হচ্ছে, দখলদারিটা ঠিক করে করা না যাচ্ছে, তাহলে তাকে অ্যাসিড ছুঁড়ে মেরে পঙ্গু করে দেওয়া হচ্ছে, আহত করা হচ্ছে নির্মম ভাবে। এটা চলতে পারে না। অ্যাসিড বিক্রির ওপর লাগাম পড়ালেই হবে না, প্রয়োজন রয়েছে সামাজিক ও পুলিশের কড়া নজরদারিরও। মন্তব্য সমাজকর্মী মিরাতুন নাহারের।
আমার যেটা মনে হচ্ছে যে যারা অ্যাসিড বিক্রি করছে তাদের উপরে নিয়ন্ত্রণ জারি করতে হলে শুধুমাত্র নিষেধাজ্ঞা করে রাখলে হবে না, যখন তখন যেখানে যেখানে অ্যাসিড বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে বা মনে করা বোঝা যায় তার সেখানে যখন তখন হামলা করে বা যখন তখন হাজির হয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা শাস্তির ব্যবস্থা করা উচিত। অ্যাসিড হামলার অভিযোগের ক্ষেত্রে লোকাল পুলিশকেও তৎপর হতে হবে, প্রতিক্রিয়া বোলান গঙ্গোপাধ্যায়ের। একটা সম্পূর্ণ অরাজকতা চলছে, এই কথাটাই বারবার করে বলবো। প্রশাসন তাকে কোনো প্রোটেকশন তো দিতেই পারে না, উল্টে আবার মানে তাকে হেনস্থা করার রাস্তা খুলে দিচ্ছে। মহিলা কোনো বর্ণনা দিতে পেয়েছেন এবং তারা লোকাল পুলিশ খুব ভালোই জানে কারা এই কাজগুলো করতে পারে। 1 মাস ধরে যখন ধরছে না তখন বুঝতে হবে যে তারা ইন্টেনশনাল ধরছে না এবং এই অ্যাসিডের দায়টা তাদেরও থাকে, কারণ তারাই এই রাস্তাটা খুলে দিয়েছে। দেশে অ্যাসিড হামলা ক্রমশ বেড়ে চলায় রাজ্যগুলোকে দ্রুত তৎপর হওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অনুসারে গত 30শে নভেম্বর রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই নির্দেশিকা অনুসারে বলা হয়েছে প্রতিটি দোকানে একটি লগ বুক বা রেজিস্টার রাখতে হবে। অ্যাসিডের ক্রেতার যে কোনো সরকারি পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক। ক্রেতার নাম, ঠিকানা এবং কী কারণে অ্যাসিড কেনা হচ্ছে তার খতিয়ান রাখতে হবে ওই লগ বুকে। কলকাতায় পুলিশের ডিসি এবং জেলায় এসডিওকে প্রতি 15 দিন অন্তর দোকানে রাখা অ্যাসিডের হিসেব ও তথ্য জানাতে হবে। স্কুল কলেজের ল্যাবরেটরিতেও অ্যাসিড ব্যবহার হয়, সেখানকার জন্য রয়েছে নির্দেশিকা। ল্যাবরেটরিতে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে একজন কর্মী রাখতে হবে যিনি অ্যাসিডের ব্যবহার সংক্রান্ত হিসেব রাখবেন। অ্যাসিডের নিষেধাজ্ঞায় মিউরেটিক অ্যাসিড থেকে কার্বলিক বা অ্যাসিডিক অ্যাসিডও পড়ছে সুপ্রিম কোর্টের নির্দেশিকায়। বলা হয়েছে নিয়ম ভাঙলে 50,000 টাকা জরিমানা।